নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, গতকাল মানে 1 জানুয়ারিতে আমি কোনো ভিডিও বানাইনি, তাই আজকে আপনাদেরকে বলছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আশা করি এই বছরটা আপনাদের সকলেরই ভালো যাক। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো আজকের মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদ ম্যাচে দুই দলের প্লেইং 11, ফরমেশন, স্টার্টিং লাইন আপ কী হবে, দুই দলের শক্তি দুর্বলতা অনুযায়ী এই ম্যাচটা কোন দল জিতবে। তাই বলতে পারি কিন্তু ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, আজকের মোহনবাগানের ঘরের মাঠে হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলা আছে 2025-এর প্রথম ম্যাচ, তাই অবশ্যই দুই দলই কিন্তু চেষ্টা করবে এই ম্যাচটা জেতার জন্য। কারণ বছরের শুরুটা সবাই চাইবে যে পজিটিভ নোটে শেষ করুক। মোহনবাগানের জন্য ম্যাচটা আরও একটু কেন গুরুত্বপূর্ণ হবে জেতাটা, কারণ মোহনবাগানের ঘরের মাঠ। মোহনবাগান এমনিতেও পয়েন্টস টেবিলে 1 নম্বরে আছে, বেঙ্গালুরুর থেকে মাত্র 2 পয়েন্টই এগিয়ে আছে। তাই মোহনবাগান চাইবে যে হায়দ্রাবাদের মতো নিচু এই মুহূর্তে টেবিলে নিচে থাকা দলের বিরুদ্ধে কিন্তু অবশ্যই জিতে 3 পয়েন্ট নেওয়া। এবং আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে শক্তি দুর্বলতাটা জানিয়ে দিচ্ছি, তাও ছোট্ট করে বলে দিই। মোহনবাগান তাদের মাঝমাঠ ভালো, মোহনবাগানের উইং ভালো, মোহনবাগানের ডিফেন্স ভালো, মোহনবাগানের গোলকিপার ভালো। মোহনবাগানের কিন্তু ফরওয়ার্ড ঠিকঠাক পারফরমেন্স করছে, অর্থাৎ মোহনবাগানের কিন্তু যদি দুর্বলতা বলি তাহলে মোহনবাগানের সেটা মোহনবাগান দুটো স্ট্রাইকার, কারণ তারা কিন্তু এই মুহূর্তে ভালো স্ট্রাইক করতে পারছে না। উপরন্তু হায়দ্রাবাদ তারা কিন্তু এই মুহূর্তে খুবই বাজে ফুটবল খেলছে। হায়দ্রাবাদ তারা 13টা ম্যাচে 26টা গোল খেয়েছে, মানে হায়দ্রাবাদের ডিফেন্স দুর্বল। হায়দ্রাবাদ তারা 13টা ম্যাচে 10টা গোল করেছে, মানে হায়দ্রাবাদের ফরওয়ার্ড দুর্বল। হায়দ্রাবাদ তারা কিন্তু চান্স ক্রিয়েটও করতে পারেনি, অর্থাৎ হায়দ্রাবাদ কিন্তু মাঝমাঠও দুর্বল। হায়দ্রাবাদের দলে একমাত্র পজিটিভ সেটা হচ্ছে হায়দ্রাবাদের দুটো উইং, একটা হচ্ছে রাইট উইং চুঙ্গা, রামলাল চুঙ্গা, আর বাদিকে হচ্ছে কোরিয়া। অর্থাৎ একমাত্র দুটো উইংই কিন্তু হচ্ছে হায়দ্রাবাদের পজিটিভিটি। তাছাড়া কিন্তু হায়দ্রাবাদ দলে কিন্তু সেরকম আর কোনো থ্রেডস নেই। তো এবারে সরাসরি প্লেইং 11 আসি। সবার প্রথমে হায়দ্রাবাদ দলে আসি। আমি মনে করি হায়দ্রাবাদ লাস্ট ম্যাচ ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে যেই প্লেইং 11 খেলেছিল, সেই প্লেইং 11টাই মোহনবাগানের বিরুদ্ধে খেলবে। প্লেইং 11-এ কিছু পরিবর্তন হবে না, যেখানে গোলকিপারে থাকবে আর্শদীপ। আমি চেয়েছিলাম আর্শদীপের শাস্তিও কিন্তু পাইনি। রাইট ব্যাকে খেলবে আব্দুল রাবি। আব্দুল রাবি রাইট ব্যাকে দারুণ খেলেছিল আগের দিন, বিবি বিষ্ণুকে নড়তে দেয়নি, তাই আব্দুল রাবি রাইট ব্যাক খেলবে। লেফট ব্যাক খেলবে মনোজ মোহাম্মদ। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে কিন্তু একমাত্র গোল স্কোরার দারুণ পারফরমেন্স করেছিল। এবং দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে অ্যালেক্স সাজি আর স্যাপিচ। এই চারটে হবে হায়দ্রাবাদের ডিফেন্স। হায়দ্রাবাদের দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হবে আন্দ্রে অ্যালবা আর আইজ্যাক। অর্থাৎ এই 6 জন মিলে কিন্তু হায়দ্রাবাদের ডিফেন্স করবে। হায়দ্রাবাদ তাদের রাইট মিডে খেলবে রামলাল চুঙ্গা, লেফট মিডে খেলবে তাদের একমাত্র সেরা প্লেয়ার কোরিয়া। সেকেন্ড স্ট্রাইকার প্লেমেকারের ভূমিকায় অ্যাটাকিং মিডফিল্ডে খেলবে সাই গডার্ট, এবং স্ট্রাইকারে খেলবে জে সানি। অর্থাৎ এটা হবে হায়দ্রাবাদের প্লেইং 11, দারুণ প্লেইং 11, এক ফোটাও সন্দেহ নেই। এইবারে আসি মোহনবাগান দলের প্লেইং 11-এ। আমি একটা প্লেইং 11 ভাবছিলাম যেটা মোহনবাগান খেলাতে পারে, সেটা হচ্ছে একটা রাইট ব্যাকে দীপেন্দুকে আর রাইট উইংয়ে আশিস রায়কে। এটা হলেও হতে পারে, কিন্তু যেহেতু হায়দ্রাবাদ তাদের লেফট উইংয়ে খেলবে কোরিয়া, তাই আমি মনে করি কোরিয়ার স্পিড আর দীপেন্দু দুজনের মধ্যে কিন্তু ক্ল্যাশটা জমজমাট হবে না, কারণ দীপেন্দুর কিন্তু স্পিডটা সেরকম নেই, এবং দীপেন্দু কিন্তু পেনাল্টি ফাউলও দিয়ে বসতে পারে। তাই আমি মনে করি দীপেন্দুকে রাইট ব্যাকের জায়গায় আশিস রায়কে রাইট ব্যাক খেলার। এবং আমি যেটা মনে করি, যেহেতু এই সিজনে মলিনা লিস্টনকে বসিয়ে কিছু ম্যাচে স্টার্টিং লাইন আপে সাহালকে উইংয়ে খেলিয়েছিল, তাই আমি মনে করি সাহাল আব্দুল সামাদকে কিন্তু রাইট উইংয়ে দিতে পারে, এবং আশিস রায় রাইট ব্যাক যেরকম খেলে সেরকমই খেলবে। তাই আমি যেই প্লেইং 11 চাইছি সেটা হচ্ছে মোহনবাগানের 4-4-2, যেখানে গোলকিপারে অবশ্যই বিশাল ক্যাথ। আশা করি বিশাল আর মিস্টেক করবে না। 4-এর ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে আশিস রায়, লেফট ব্যাকে থাকবে শুভাশিস বোস। অর্থাৎ মোহনবাগান হায়দ্রাবাদের বিরুদ্ধে ক্লিনশিট নেবে কিনা সেটা পুরোপুরি নির্ভর করছে আশিস রায়, কারণ তিনি ফেস করবেন কোরিয়াকে। আর লেফট ব্যাকে শুভাশিস বোস, তিনি ফেস করবেন রামলাল চুঙ্গাকে, যার ভীষণ স্পিড আছে। অর্থাৎ মোহনবাগানের জন্য কিন্তু এই দুটো হবে কি প্লেয়ার। দুটো সেন্টার ব্যাক সেটা হবে টম অ্যালড্রেড আর অ্যালবার্তো রড্রিক্স। মোহনবাগানের জন্য মোহনবাগানের এই বছরের স্ট্রাইকার অ্যালবার্তো সব থেকে বেশি গোল করেছে কোনো পেনাল্টি ছাড়াই, তো দারুণ। এবং দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা আমি মনে করি ডিফেন্সিভ মিডফিল্ডে স্টার্ট করতে পারে আজকে দীপক টাংরি আর অনিরুদ্ধ থাপা। অবশ্যই অনিরুদ্ধ থাপাকে কিন্তু আন্ডার এস্টিমেট করা উচিত না, থাপা কিন্তু দুর্দান্ত প্লেয়ার। এবং দুটো উইংয়ে আমি রাইটে আগেই বলেছি সাহাল, যেহেতু মলিনাই লিস্টনকে বসিয়ে শুরুর দিকের কিছু ম্যাচে সাহাল আব্দুল সামাদকে উইংয়ে খেলিয়েছিল, তাই আমি মনে করি যেহেতু মানবীর সিংও ডান পায়ের প্লেয়ার, সাহাল আব্দুল সামাদও ডান পায়ের প্লেয়ার, তাই আমি মনে করি সাহাল কিন্তু 45 মিনিটস কিন্তু অবশ্যই রাইট উইংয়ে খেলতে পারবে, এবং সাহালের কিন্তু কাজও আছে পায়ে। লেফট উইংয়ে আমি মনে করি লিস্টনই থাকবে, কারণ লিস্টন ছাড়া কোনো অপশান নেই। এবং দুটো স্ট্রাইকার একটু হালকা ডাউনে খেলবে জেসন কামিংস, এবং নম্বর 9-এর পজিশনে খেলবে জেমি ম্যাকলারেন। তো আমি মনে করি জেমি ম্যাকলারেনকে নিজে একটু খেটে দায়িত্ব নিয়ে খেলতে হবে, কারণ তাছাড়া কিন্তু মোহনবাগানের এই মুহূর্তে কিন্তু
তার উপর কিন্তু প্রচণ্ড ভরসা আছে যে নিচের প্লেয়াররা বল বাড়াচ্ছে, তিনি শুধু গোল করছেন সেরকম করলেও হবে না। এই সিজনে আমরা অনেকবারই দেখেছি যে জেমি ম্যাকলারেন তাকে কিন্তু বল বাড়িয়েছে, কিন্তু জেমি ম্যাকলারেন সেরকম ফিনিশ করতে পারিনি। বলতেই পারি এই ম্যাচে কিন্তু জেমি ম্যাকলারেনকে নিজে মেলে ধরতে হবে। তো এটাই হবে আমার প্লেইং ইলেভেন মনে হচ্ছে। তো আপনার কি মনে হয় আজকের মোহনবাগান দলের প্লেইং ইলেভেনে কি পরিবর্তন হতে পারে বা কি হতে পারে সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল জানুন সকলকে এক অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।